এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঈশান ভাই, তুমি আমাকে ভালো কেন বাসো না? কাজে ব্যস্ত থাকা ইয়াসের কণ্ঠ শুনে ভ্রুকুচকে চোখ তুলে সামনে তাকায়। গোমরা মুখে দাঁড়িয়ে আছে সবে 17তে পা দেওয়া কিশোরী মেয়েটি। ইয়াসের চোখে চোখ পড়তে কিশোরী তার চোখ নামিয়ে নেয়। ইয়াস কিছুক্ষণ কিশোরীর দিকে তাকিয়ে থেকে চল শক্ত করে তার সামনে যায়। শক্ত কণ্ঠে প্রশ্ন করে, বয়স কত তোর? প্রেম ভালোবাসার কি বুঝিস তুই? যা বের হ আমার ঘর থেকে। শেষ কথাটি বেশ জোরে ধমকের সুরে বলে। ধমক শুনে হালকা চমকে উঠে মিথিলা, কিন্তু ভয় পায় না, কারণ এটাতে সে অভ্যস্ত। সে যতবার ইয়াসকে ভালোবাসার কথা বলেছে ততবার এই কথাগুলো শুনেছে, তবুও বেহার মতো বারবার ভালোবাসি বলতে আসে। মিথিলা চোখ তুলে এবার ইয়াসের দিকে তাকায়, তেজ দেখিয়ে বলে, শোনো, এখন না 12 বছরের পুচকিরাও জানে ভালোবাসা কি, আর আমার তো 17। আমি বুঝবো না প্রেম ভালোবাসা কি? তুমি আমাকে ভালোবাসবে কিনা সেটা বলো। ইয়াস মিথিলার কথা শুনে ওর দিকে আগায়, ঠাস করে চর বসিয়ে দেয় গালে। আকস্মাক থাপ্পড়ে মিথিলা কয়েক কদম পিছিয়ে যায়, গালে হাত দিয়ে ইয়াসের দিকে তাকায়। আঁখি অশ্রুতে টুইটুম্বর, অবাক হয়ে তাকিয়ে থাকে ইয়াসের পানে। এতদিন ইয়াস ধমকাধমকি করলেও কখনো গায়ে হাত তোলেনি। বেশি পেকে গেছিস তাই না? বড় বাবাকে বলতে হবে তোর বিয়ের কথা। বেয়াদব মেয়ে, বের হ আমার রুম থেকে। তোর এই মুখ নিয়ে আর যেন আমার সামনে আসিস না, যত সব। উচ্চস্বরে ধমকে কথাগুলো বলে ইয়াস নিজেই স্থান ত্যাগ করে। সে বসেছিল অফিসের কিছু কাজ করতে, কিন্তু এই গাধার জ্বালায় কি সেসব শান্তি মতো করা যায়? দিন দিন বেহায়া হয়ে যাচ্ছে মেয়েটা। বড় ভাইকে ভালোবাসি ভালোবাসি বলে মাথা খাচ্ছে, এর ব্যবস্থা করতে হবে। মেজাজটাই খারাপ করে দিল গাধাটা। ইয়াস বাইরে বেরিয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে মিথিলা নাক টানতে টানতে ইয়াসের রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা আটকে বসে থাকে। বেশ কিছুক্ষণ কান্না করে ভাবতে থাকে সে আর ইয়াসকে ভালোবাসার কথা বলবে না। এত বেহায়া কেন হবে সে? কই, কতবার বললো সে ইয়াসকে ভালোবাসে। ইয়াস তো একবার সান্ত্বনা দিয়েও বলতে পারতো, মিতু আমিও তোকে ভালোবাসি। বলেনি তো, যাব না আমিও আর তার সামনে, বলবো না আর ভালোবাসার কথা। মনকে এসব বলে সান্ত্বনা দিয়ে চোখ মুছে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে। তার তো আবার আজকে মেলা কাজ, বড় বোন আসছে বলে কথা। মিথিলা দৌড়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে তার মা মেজো মা রান্না করছে। মিথিলা গিয়ে দুজনের মাঝে দাঁড়ায়, দুজনকে ধরে সাইডে সরিয়ে দেয়, নিজে চুলোর কাছে এসে দাঁড়ায়। মেয়ের কর্মকাণ্ড দেখে তিতলি হক মেকি রাগ নিয়ে বলেন, মিতু কি করছিস? যা বের হ, রান্না করছি তো আমরা। মিথিলা ভ্রুকুচকে মায়ের দিকে তাকায়, একবার চুলায় বসানো মাংসের পাতিলের দিকে, ফের মেজমার দিকে তাকিয়ে বলে, মেজমা, তোমার যাকে নিয়ে যাও তো, আমি এখন রান্না করব। আর এই মাংসও রান্না করে নিব। আর মাংস তো হয়েই গেছে, এখন আমি আপুর ফেভারিট আমার হাতের পায়েস রান্না করব। যাও যাও, বের হও। মেয়ের কথা শুনে তিতলি চোখ মুখ কুচকায়। এই মেয়ে রান্না তো পারে, কিন্তু রান্না করতে গেলে রান্নাঘরের 12টা বাজে, যা তিতলি হোক এখন একদমই চাইছে না। তাই মেয়ের হাত ধরে তার কাছে নিয়ে এসে বলেন, এখন করতে হবে না, আগে মেহু আসুক, তারপর পায়েস রান্না করে খাওয়াস। এখন যা। না মা, আমি এক্ষুনি করব। আপু কতদিন পর আসছে বলো, সরো এখন। মেজমা যাও না। মিথিলার কথায় সায় দিয়ে রুমকা হোক বলেন, আপা করুক না রান্না, ইচ্ছে করেছে বোনকে নিজের হাতে পায়েস খাওয়াতে। খাওয়া, তুমি চলো আমার সাথে। তিতলি হোক মেয়ের দিকে তাকায়। তিতলি হোককে তাকাতে দেখে মিথিলার ঠোঁট উল্টায়। মেয়ের ফেস দেখে তিতলি হোক আর কিছু বলেন না, বেরিয়ে যান রান্নাঘর থেকে। মিথিলা ওদের যেতে দেখে খুশি হয়। আগে থেকে বের করে রাখা দুধের বোতলটা দিয়ে দুধ একটা পাত্রে ঢেলে নেয়। চুলো জ্বালিয়ে বসিয়ে দেয় দুধের পাত্রটা। বেশ কিছুক্ষণের মধ্যে তৈরি করে ফেলে পায়েস। পায়েস আলাদা একটা বাটিতে ঢেলে ডাইনিং টেবিলে নিয়ে রেখে দেয়। তারপর নিজের ঘরে চলে যায় ফ্রেশ হতে। এদিকে মিথিলাকে রান্নাঘর থেকে বের হতে দেখে তিতলি হোক দৌড়ে রান্নাঘরে যায়, সাথে রুকমা হকও যায়। রান্নাঘরে কাছে আসতে তিতলি রুকমার দিকে তাকায়, রুকমাও সে সময় তিতলির দিকে তাকায়, তাকিয়ে হেসে দেয়। তিতলি রান্নাঘর একবার পরখ করে নিচে লবণ চিনির মিশ্রণ পড়ে আছে, দুধও ফেলেছে অনেকটা। এইসব দেখে তিতলি তেলে বেগুনে জ্বলে উঠে বলে,
রুকমা হেসো না, দেখেছো কি করেছে রান্নাঘরের হাল? সামান্য পায়েস রান্না করতে এরকম হাল করেছে রান্নাঘরের। ছেড়ে দাও আপা, ছোট মানুষ, ইচ্ছে করে তো আর ফেলেনি। ছেড়ে দিতে বলছো রুকমা? এই মেয়ে কোনো কিছু ঠিক মতো করতে পারে না, সব কিছুতে গোলমাল করে। সামান্য পায়েস রান্না করতে গিয়ে এই হাল, না জানি শ্বশুর বাড়ি গেলে কি হাল হবে এই মেয়ের। তখন তো সব দোষ এই আমার হবে, বলবে মা কিছু শেখায়নি এই সেই। তিতলির বকবক করতে দেখে রুকমা আর কিছু বলে না। নিত্যদিন শুনতে হয় এসব। ছোট মেয়েকে নিয়ে তার চিন্তার শেষ নেই। टिप टिप बरसा पानी पानी में आग लगा दी आग लगी दिल में तो। গুনগুন করতে করতে মিথিলা ওয়াশরুম থেকে বের হয়। চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনি থেকে নেচে নেচে বের হতেই চোখ বড় বড় করে বলে ওঠে, তুমি এমনভাবে তাকাচ্ছিস যেন আমি স্বয়ং ভূত তোর সামনে দাঁড়িয়ে আছি। মিথিলা মুখটা গোমরা করে ফেলে। আস্তে ধীরে বিছানার দিকে অগ্রসর হয়। মিহু মিথিলার হাব ভাব দেখে ভ্রু গুটায়। এ মেয়ে কি মতলব আছে ধরতে পারছে না বেচারি। মিহু বিছানার উপর কোল হয়ে বসেছিল। মিথিলা গিয়ে মিহুর সামনে বসলো। চোখ উঁচিয়ে তাকিয়ে ভ্রু গুটিয়ে আকস্মাক মিহুর চুল ধরে টান দেয়। চুল ধরে টান দেওয়ার সাথে কয়েকটা কিল থাপ্পড় বসে দেয়। মিহু মিথিলার হাত ধরে আটকানোর চেষ্টা করে। মিনিট খানেক বাদে সফলও হয়। এটুকুতেই হাঁপিয়ে ওঠে। মিথিলার হাত ধরে হাঁপাতে হাঁপাতেই বলে, বেয়াদ্দপ মেয়ে, এভাবে মারছিস কেন? মিথিলা কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, মারবো না তো কি করব? হ্যাঁ, আসার আগে আমাকে একবারও বলেছো তুমি আজকে আসবে? আমি তো তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মোনা। মিহু আদুরে কণ্ঠে বলে। মিথিলা মুখ ঘুরিয়ে বলে, কিন্তু সারপ্রাইজ তো পারলে না দিতে। আপনি যে চালাক, কিভাবে দেবো সারপ্রাইজ বলেন? ঠিকই তো, লুকিয়ে লুকিয়ে মা আর আমার কথা শুনে ফেলেছেন। শুনেছি, বেশ করেছি। এবার বলো ভাইয়ার সাথে কেমন কাটালে এই কয়েকদিন? আর ভাইয়া কোথায়? ভাইয়া আসেনি? না, তার নাকি অনেক কাজ আছে, তাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। কিন্তু আপু, তোমাদের তো আরো 2 দিন পর আসার কথা ছিল। 2 দিন আগে কেন আসলে? ওই বাড়িতে আবার কারোর সাথে ঝগড়া করার জন্য বের করে দিয়েছে নাকি তোকে? যার দরুন আমার ভাইয়ার সাথে পরিবারকেও তাড়িয়ে দিয়েছে। মিথিলা মিহুকে রাগানোর জন্য ফাজলামো করে বলে। মিঠু, আমাকে কি তোর ঝগড়াটে মনে হয়? মিহু রাগ দেখিয়ে বলে, মনে হওয়ার কি আছে? তুই যে পরিমাণ আমার সাথে ঝগড়া করিস, কি জানি ওখানে আমার সাথে ঝগড়া করতে পারিসনি বলে অন্য কারোর সাথে ঝগড়া লাগিয়ে দিয়েছিলি। ছি মিহু, এভাবে আমার একমাত্র দুলাভাইয়ের মান সম্মান খোয়াতে পারলি তুই? ছি। মিঠুর বাচ্চা মিঠু! মিহু চিল্লিয়ে মিথিলার দিকে এগিয়ে যায়। মিথিলা বিছানা থেকে নেমে মিহুর থেকে কয়েক কদম পিছিয়ে জিভ বের করে ভেঙিয়ে বলে, গরুর মতো চিল্লাস কেন? হ্যাঁ, কম চিল্লাতে শেখ। না হয় শ্বশুর বাড়ি গিয়ে এভাবে চিল্লালে তোর শাশুড়ি ঝাড়ু পেটা করবে। কথাটা বলে মিথিলা দৌড়ে বেরিয়ে যায়। মিহু ওর পেছনে দৌড়ায়। মিথিলা দৌড়াতে দৌড়াতে ড্রয়িং রুমে চলে যায়। মিহু ছুটছে মিথিলার পিছনে। দুজনে দৌড়াদৌড়ি দেখে তিতলি হোক ধমকে বলেন, এই থাম, দুটো শুরু তাল গাছ হয়েছিস, জ্ঞান বুদ্ধি হয়নি এখনো? ঘরে কেউ দৌড়ায় এভাবে? এই থাম। মিথিলা তিতলি হোকের দিকে একবার তাকিয়ে মিহুকে আবার ভেঙে সামনে দৌড় দেয়। ঠাস করে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিয়েও সামলে নেয় নিজেকে। মাথায় হাত দিয়ে সামনে তাকাতে ইয়াসের কুঁচকে যাওয়া মুখশ্রী নজরে পড়ে। মিথিলা তাকাতে ইয়াস ধমকে বলে ওঠে, সারাদিন এইভাবে ব্যাঙের মতো লাফাস কেন? হাত পা স্থির থাকে না? বেয়াদব মেয়ে। মিথিলা কিছু বলতে গিয়েও থেমে যায়। সকালে থাপ্পড়ের কথা মনে পড়তেই মুখ ঘুরিয়ে নেয়। ইয়াস মিথিলা মুখ ঘুরানো দেখে ওকে সাইড কেটে চলে যায়। মিহুরকে দেখে ওর সামনে গিয়ে বলে, কখন আসলি? এই তো কিছুক্ষণ আগে। কোথায় গিয়েছিলি? ওই ফ্রেন্ডদের সাথে একটু বাইরে। ভাইয়া আসেনি? না, ওনার নাকি কাজের চাপ অনেক, তাই আসেনি, আমাকে রেখে গেছে। ও। তিতলি হোকের দিকে তাকিয়ে বলে, বড় মা, আমার খাবারটা রুমে দিয়ে দিতে বলো, নিচে নামবো না। কথাটা বলে ইয়াস নিজ কক্ষে চলে যায়। মিথিলা সেদিকে তাকিয়ে মুখ ভেঙায়। জমিদারের পুত্র যেন। ডাইনিং টেবিলে জুড়ে বসে আছে মিহু, ইফা, ইকবাল হক মানে ইয়াসের বাবা। শুধু মিথিলা আর ইয়াসের অনুপস্থিতি। মিথিলাকে না দেখে ইকবাল হক মিহুর দিকে তাকিয়ে বললেন, মিথি মা কোথায় মিহু? ও শাওয়ার নিচ্ছে চাচ্চু, একটু পরে চলে আসবে।
সামনে পায়েসের বাটি দেখে মিহু খুশি হয়ে বলে। ওয়াও, মা পায়েস মিঠু রান্না করেছে নাকি? মিহু কথাটা বলতে তিতলি হক খাবার পরিবেশন করতে করতে হতাশ হয়ে বলেন। হ্যাঁ, ওই করলো। আর এই মেয়েটা যে দিনে দিনে কি হচ্ছে কে জানে। সব কিছুতে ঢিলেমি, শ্বশুরবাড়ি গিয়ে কি করবে কে জানে। মা, আমার শ্বশুরবাড়ি নিয়ে এত টেনশন করো না তো। দেখো, আমার শ্বশুরবাড়ি এমন কোথাও হবে যেখানে থেকে তুমি প্রতিদিন উঠতে বসতে আমাকে দেখতে পারবে। শুধু একটু দোয়া করো। চেয়ার টেনে বসতে বসতে মিথিলা বলে ওঠে। মিথিলার কথা শুনে অবস্থানরত প্রত্যেকে ভ্রু কুচকে তাকায় ওর দিকে। তিতলি হক ধমককে বললেন। কি সব বলছিস, মাথা গেছে নাকি? মাথা যাবে কেন? আমি কি বলছি তুমি বোঝো নাই? সমস্যা নাই, যেদিন হবে সেদিন বুঝে যাবা। মিথিলার এই কথাটাতে সবার কুচকানো ভ্রুযুগল আরো খানিকটা কুচকে যায়। তিতলি হক আলাদা একটা প্লেটে খাবার বেড়ে মিথিলার কাছে দিয়ে বলে। যা, এই খাবারটা ইয়াসকে দিয়ে আয়। মিথিলা একবার প্লেটের দিকে তাকিয়ে একবার তিতলি হকের দিকে তাকিয়ে ক্ষীণ রাগ নিয়ে বলে। পারবো না আমি, তোমাদের ছেলে, তোমরা গিয়ে দিয়ে আসো। তিতলি হক মিথিলার কথা শুনে রাগ নিয়ে বলে। তোকে পারা না পারায় কথা বলা হয়নি, এটা দিয়ে আসার কথা বলা হয়েছে। যা দিয়ে আয়। ইকবাল হক মিথিলার গোমড়া মুখের দিকে তাকিয়ে বলে। থাক না ভাবি, ও যখন যেতে যাচ্ছে না আর ইয়াস বা নিচে নামেনি কেন? ছেলেটাও না। সেটাই তো সব সময় আমাকেই কেন? মিথিলাকে মাঝপথে থামিয়ে তিতলি হক বলে। আর একটা কথা বলবি তো, আমার থেকে খারাপ কেউ হবে না মিথিলা। বড্ড অবাধ্য হচ্ছিস আজকাল। মিথিলা পানিসুটে মুখ বানিয়ে খাবার প্লেটটা হাতে নিয়ে রাজকারের কক্ষের দিকে হাঁটা ধরে। দরজার সামনে আসতে থেমে যায়। কোনো সময় তো পারমিশন নিয়ে ঢুকে না, আজকে নিবে। মিথিলা কথা না বলে দুবার দরজায় টোকা দেয়, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। আরও কয়েকবার দেয়, তবুও কোনো সাড়া শব্দ নেই। মিথিলা এবার অনিচ্ছা সত্ত্বেও আস্তে করে ডাক দেয়। ইয়াস ভাইয়া, তুমি কি ভেতরে? এবারও সারা শব্দ নেই। মিথিলা এবার ঢুকে পড়ে রুমের চারিদিকে একবার তাকিয়ে খাবার প্লেটটা রেখে দেয়। ঘুরে ফিরে আসতে নিয়েও আবার পিছনে তাকিয়ে পুনরায় চারিদিকে চোখ বুলিয়ে বলে। ইয়াস ভাইয়া, তুমি কি রুমে নেই? তোমার খাবার রেখে গেলাম, খেয়ে নিও। লাস্টের লাইনটা মিনমিন করে বলে। ফের ঘুরে বের হতে নিতেই চমকে ওঠে। ইয়াস তার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। মাত্র মনে হয় রুমে এসছে। এখানে কি? তোকে বলেছিলাম না আমার রুমে না আসতে? আবার এসেছিস কোন সাহসে? ইয়াসের কথা শুনে মিথিলার বেশ রাগ হয়। সে তো ইচ্ছে করে আসেনি, জোরাজুরিতে এসেছে, তাও খাবার দিতে। মিথিলা কথাটা বলতে গিয়েও বলে না, নিচের দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে আসে। পাশ কাটাতে পেছন থেকে হাত ধরে ফেলে ইয়াস, টান দিয়ে সামনে এনে দাঁড় করায়। ভ্রুযুগল উঁচু করে বলে। সমস্যা কি? কথা বলছিস না কেন? মিথিলা ইয়াসের থেকে নিজের হাত টান দিয়ে ছুটিয়ে নেয়। কয়েক কদম সামনে গিয়ে বলে। বলছি না, কারণ আমি তোমার সামনে কথা বললে শুধু ভালোবাসার কথাই বের হবে। আর একটা কথা শোনো, এই মিথিলা কারোর সামনে ভালোবাসার কথা বলতে আসবে না, তাই চুপচাপ হয়ে গেছে। আশা করি তুমি অনেক খুশি হয়েছো। কথাগুলো বলে মিথিলা বের হয়ে যায় রুম থেকে। ইয়াস এদিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বলে ওঠে। গাধা কোথাকার! কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে আছে 17 বয়সী কিশোরী। ধোঁয়া ওঠা চায়ের কাপ গ্রিল ভেদ করে এক ফালি রোদ এসে উঁকি দিয়েছে বারান্দায়। শীতের সকালে রোদের ঝলকানি পড়ল কিশোরীর সর্বাঙ্গে। সপ্তাহবর্ণে চায়ের কাপে চুমুক বসালো সে। তখন নিচ থেকে কর্কশ কণ্ঠে শোনা গেল তার নাম ধরে কেউ ডাকছে। মিথিলা ভ্রু কুঁচকে চায়ের কাপটা নিয়ে নিচে চলে আসে। তিতলি হকের সামনে গিয়ে প্রশ্ন করলো। ডাকছিলে আমায়? মিথিলার দিকে একবার তাকিয়ে তিতলি হক চায়ের ট্রেটা মিথিলার হাতে ধরিয়ে দেয়। আদেশের সুরে বলে। সবাইকে দিয়ে আয়। মিথিলা দ্বিরুক্তি করে না। কয়েকদিন ধরে সেই এই কাজটা করে আসছে। বলতে গেলে এই একটা কাজ ঠিক মতো করতে পারে সে। সবাইকে সকাল সকাল চা দেওয়া, কাজটা মন্দ না। মিথিলা প্রথমে ইকবাল হকের রুমে গেল, তাকে চা দিয়ে এসে নিজের মা বাবার বরাদ্দকৃত রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ তাকিয়ে থাকতেই মন বিষণ্ণ হয়ে উঠল। কতদিন বাবাকে দেখা হয় না তার, কবে আসবে কে জানে। মিথিলা স্থান ত্যাগ করে ইয়াসের রুমের দিকে হাঁটা ধরলো। রুমের সামনে এসে কিছুক্ষণ কিছু একটা ভাবলো। হালকা হাতে দরজাটা খুলে ভিতরে ঢুকে পড়লো। প্রথমে চোখ পড়লো বিছানার উপর শুয়ে থাকা ইয়াসের উপর। চোখ পড়তে এই কিশোরীর মন বলে ওঠে। ইস, কবে তোমার পাশের ওই খালি জায়গাটায় আমার জায়গা হবে? কবে তোমার ওই মুখশ্রী দেখে আমার সকাল শুরু হবে? মিথিলা কথাটা ভেবে মাথা ঝাড়া দেয়।
চায়ের কাপটা নিয়ে বেডের পাশে টি টেবিলে রাখে। চলে আসতে নিবে, কিন্তু বেহায়ের চোখ বারবার ওই লোকটার ওপরই পড়ে আছে। কালকে যে একটা চড় মারলো, তবুও শিক্ষা হলো না। মিথিলা চোখ ফিরিয়ে চলে যেতে নিয়েও আবার ফিরে এসে ইয়াসের সামনে দাঁড়ায়। ইয়াসের দিকে হালকা ঝুঁকে পড়ে। দেখতে থাকে ঘুমন্ত মুখশ্রী। হঠাৎ কিশোরী মনে একটা সুপ্ত বাসনা জাগে। হাত চালায় নিদ্রাচ্ছন্ন থাকা পুরুষটির অবিন্যস্ত চুলে। আরেকটি ঝুঁকি ভালোবাসার পরশাকে পুরুষটির লালাটে। মুহূর্তে যেন লালাভ ছেয়ে যায় কিশোরীর মুখশ্রীতে। এক মুহূর্ত অপেক্ষা না করে বের হয়ে যায় রুম থেকে। মুখশ্রীতে লজ্জা ভাব যেন সরছেই না। ধরে রাখা ট্রেটার দিকে তাকিয়ে ছুট দেয় বোনের রুমের দিকে। রুমে ঢুকে দরজা সজোরে বন্ধ করে দেয়, যার দরুন শুয়ে থাকা মিহু ইফা দুজনেই লাফিয়ে উঠে পড়ে। মিথিলার দিকে তাকিয়ে বিরক্তি সহিত মিহু বলে ওঠে, উফ মিঠু, তোর সাথে আমাদের কোন জন্মের শত্রুতা রে? এভাবে কেউ দরজা বন্ধ করে, বেয়াদব! মিহুর সাথে সুর ধরে ইফাও বলে ওঠে, আসলেই মিথু আপু, এভাবে কেউ দরজা বন্ধ করে? আর একটু হলে তো দুজন তোমার দরজার আটকানোর শব্দতেই পটল তুলতাম। তুই চুপ কর, পুচকে কোথাকার। মিথু আপু, একদম পুচকে বলবে না। 1 বছরের বড় হয়ে ভাব নাও। 1 বছর কি কম মনে করিস নাকি? 1 বছরের বড় আমি, তোর ভাব তো থাকবেই। আসছে 1 বছরের বড় হয়ে ভাব দেখাতে, আর আমি মনে হয় তার ভাব দেখতে বসে আছি। বসে থাকবি কেন? দরকার পড়লে খাড়াইয়া দেখবি। বেশি কষ্ট হলে শুয়ে শুয়ে দেখতে পারিস। দুজনে ঝগড়া বিবাদ দেখে মিহু ধমক দিয়ে বলে, ওই বান্দর দুটা চুপ কর। মিথিলার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, আর ম্যাডাম, আপনার আমাদের এভাবে জাগানোর মানে কি? মিথিলা চায়ের কাপ দুটো রেখে মিহুর সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, জাগাবো না কি করব বলো? তুমি না হয় আমাদের মান সম্মান ডোবাতে পারো, আমি তো পারি না। মিহু মিথিলার কথা শুনে বোকা হয়ে জিজ্ঞেস করে, ঘুমের সাথে মান সম্মানের কি সম্পর্ক? কি সম্পর্ক মানে? তুই ঘড়ি দেখেছিস কয়টা বাজে? 8টা বাজতে চললো। তো কিসের তো? দেখে চিল্লানোর জন্য তো তোকে তোর শাশুড়ি ঝাড়ুপিটা করবে নিশ্চিত। সাথেই ঘুমানোর জন্য তোকে জুতা পিটা করবে, দেখে নিস। আর তোকে যদি তোর শাশুড়ি জুতা পেটা প্লাস ঝাড়ু পিটা করে, তাহলে আমাদের বাড়ির মান সম্মান কই থাকবে বল? মিথিলার যুক্তি শুনে মিহু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মিথিলা মিহুর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে, কি এভাবে তাকিয়ে আছো কেন? যাই হোক, চা দিয়ে গেলাম, এক চুমুকে খেয়ে নিও। কথাটা বলে মিথিলা যেভাবে বুলেটের গতিতে এন্ট্রি নিচ্ছিল, বিপরীতে কচ্ছপের গতিতে বেরিয়ে গেল। মিথিলা যেতে ইফা বলে ওঠে, আপু, আমার তো মনে হয় তুমি তোমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে ঘুরতে গিয়েছিলে। এবার তোমার হবু শাশুড়ি তোমাকে অলরেডি জুতা পিটা প্লাস ঝাড়ু পিটা করে ফেলেছে। ইফার কথা শুনে মিহু চোখ রাঙিয়ে তাকায় ইফার দিকে। ইফা তাকানো দেখে বিছানা থেকে নেমে পড়ে, আর মোড়া ভেঙে বলে, শান্তিতে ঘুমাতেও পারলাম না 2 বান্দরনির জ্বালায়। কথাটা বলে এক মুহূর্ত না দাঁড়িয়ে ইফা স্থান ত্যাগ করে। মিহু ইফার যাওয়ার দিকে বালিশ ঢিল দিয়ে বলে, বেয়াদব মহিলাগুলি। রাতে ডাইনিং টেবিলে হাসতে একটা খবর শুনতেই মিথিলার চোখ জলচল করে ওঠে। সবার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়েই সবাইকে একবার পর্যবেক্ষণ করে নেয়। কান খাড়া করে সব কথাই শুনে। না, যা শুনেছে ঠিকই শুনেছে। সবাই মিলে ঘুরতে যাবে, কিন্তু যাবে কোথায় সেটাই ভাববার বিষয়। মিথিলা মনোযোগ দিয়ে সবার দিকে তাকিয়ে সবার কথা শুনতে থাকে। এক পর্যায়ে ইকবাল হক তিতলি হকের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাবি আপনি কি বলেন, এখন তো ওদের স্কুল কলেজও বন্ধ। তিতলি হক একবার রুকমা হকের দিকে তাকায়, ফের ইকবাল হকের দিকে তাকিয়ে বলে, আমি আর কি বলবো ভাই, রুকমা যখন বলেছে একবার যেতে, তাহলে আমরা না গিয়ে কি পারি বলেন? তিতলি হকের কথা শুনে রুকমা হক মুচকে হাসেন। এদিকে মিথিলা শুধু এইসবই শুনেই যাচ্ছে, কিন্তু কোথায় যাবে কেউ কিছু বলছে না। মিথিলা এবার পাশে বসা ইফার কানে কানে বলে, কোথায় যাওয়ার কথা হচ্ছে রে? আমি কি জানি, শুনতে থাকো। মিথিলা মুখ বাঁকায় ইফার উত্তরে। পাশে মিহু বসে খেয়েই যাচ্ছে, যেন খাওয়াই তার একমাত্র কাজ। মিহুর থেকে যে এখন কিছু জানা যাবে না তা জানে। কেন যে পরে নিচে নামতে গেল, হাঁকে আসলেই সবটা শুনতে পারত। দূর। একটু পরে হিয়াস এসে মিথিলার সামনে চেয়ারে বসে।
মিথিলা সেদিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েও আবার তাকায়। ইয়াস কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আজকে প্রথম দেখছে ওকে। সকালে ঘটনাটা মনে পড়তে মিথিলার চোখ বড় বড় হয়ে যায়। এই ছেলে তখন আবার জেগেছিল নাকি? পরক্ষণেই মনকে বুঝ দেয়, জেগে থাকলে তো তখনই মেরে তক্তা বানিয়ে দিত। মিথিলা চোখ ফিরিয়ে নিজ খাওয়ায় মনোনিবেশ করে। খাওয়া শেষ হতেই একে সবাই উঠে যায়। মিথিলা হাত ধুয়ে নিজ কক্ষে যেতে নিবে, তখন ইয়াস ওর পাশে এসে বলে ওঠে, এখান থেকে সোজা আমার রুমে যাবি, দরকার আছে। কথাটা বলে ইয়াস পাশ কাটিয়ে চলে যায়। মিথিলা চোখ মুখ কুঁচকে বলে নেয় ওর বয়ে গেছে তার রুমে যেতে। মিথিলা ড্যাং ড্যাং করে নিজের রুমে চলে যায়। রুমে যাওয়ার সময় একবার মিহুর রুমে ঢুকে, কিন্তু বেচারি জামাইয়ের সাথে প্রেমালাপ করতে ব্যস্ত থাকায় মিথিলা চলে আসে। নিজের রুমে এসে দেখে ইফা ওর বিছানায় আরামে কম্বলের নিচে শুয়ে আছে। মিথিলা গিয়ে ইফার হাত ধরে বসিয়ে দেয়। ওফ, সমস্যা কি তোর? এভাবে কেউ কম্বলের নিচ থেকে উঠিয়ে দেয়? ইফা বিরক্তি নিয়ে বলে ওঠে, তোর রুম নেই? যা, তোর রুমে গিয়ে কম্বলের নিচে সাধু সেজে বসে থাক, কেউ কিচ্ছু বলবে না। এরকম করলা না, অভিশাপ দিলাম, তোর কোনো দিন বিয়া হইব না, কাইল্লা জামাইও জুটত না তোর কপালে। বকবক করতে করতে ইফা রুম থেকে বেরিয়ে যায়। ইফা যেতে মিথিলা রুমের দরজা ভিড়িয়ে কম্বলের নিচে এসে শুয়ে পড়ে। কানে ইয়ারফোন গুঁজে গান ছেড়ে দেয়। কেউ যে ওকে ডেকেছিল ভুলে বসে সেই কথা। কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হতে মিথিলা ধড়পড়িয়ে উঠে পড়ে বিছানা থেকে। সামনে তাকাতে মুখটা হাঁ হয়ে যায়। ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এখানে? মিথিলা ভীত স্বরে কথাটা বলে একবারে ইয়াসের দিকে তাকালো, একবার নিচে পড়ে থাকা কাঠের স্কেলের দিকে। কাঠের স্কেল মেঝেতে পড়ে শব্দ হয়েছে। মিথিলা কানের ইয়ারফোন খুলে মাত্রই ঘুমানোর প্রচেষ্টা করছিল। বিদায় ক্ষুদ্র আওয়াজে টুকু কানে যেতে ধড়ফড়িয়ে উঠে পড়ে। কিন্তু মিথিলা ভাবছে, ইয়াস এত রাতে ওর রুমে কি করছে? কোনো কি দরকার আছে ওর সাথে? মিথিলা ভাবনা ছেদ ঘটিয়ে ইয়াস মিথিলার কাছে এসে হাত টান দিয়ে বিছানা থেকে নামায়, সামনাসামনি দাঁড় করিয়ে বলে, তোকে আমার রুমে যেতে বলেছিলাম আমি, যাসনি কেন? ইয়াসের কথা শেষ হতেই মিথিলা চোখ বড় বড় করে তাকায় ইয়াসের পানে। দেখেই মনে হচ্ছে রেগে আছে। মিথিলা কিছু বলার সাহস পায় না। চুপ করে ইয়াসের হাতে থাকা কাঠের স্কেলটার দিকে তাকিয়ে থাকে তীক্ষ্ণ দৃষ্টিতে। মিথিলাকে চুপ থাকতে দেখে ইয়াস ধমকে ওঠে। কি রে, কথা বলছিস না কেন? ধমক শুনে মিথিলা কেঁপে ওঠে। ইয়াসের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, আসলে ভাইয়া আমার মনে ছিল না। মনে ছিল না মানে? আমি তোকে সোজা আমার রুমে যেতে বলেছিলাম, ওটুকু যেতে যেতে নিশ্চয়ই ভুলার কথা না। দাঁতে দাঁত চেপে কথাটা বলতে আবার ধমকের স্বরে বলে, হাতটা সামনে দে। মিথিলা ভ্রুযুগল কুঁচকে বলে, হাত বাড়াবো কেন? অন্যায় করার পরও প্রশ্ন করছিস কোন সাহসে? হাত বাড়াতে বলেছি, বাড়াবি। না, বাড়াবো না হাত। তুমি আমাকে এখানে মারার জন্য এসছো তাই না? কিন্তু তুমি আমাকে মারবে কেন? শুধু তোমার ডাকে তোমার রুমে যায়নি বলে। এতটুকুর জন্য মারার কি আছে? কোনো বড় অন্যায় তো করে ফেলিনি। করিসনি কোনো বড় অন্যায়? ইয়াসের প্রশ্ন করার ধরন দেখে মিথিলার চোখ ছোট হয়ে যায়। কি অন্যায় করেছে সে মনে করার চেষ্টা করে, কিন্তু বৃথা হয়। তাই ইয়াসকেই প্রশ্ন করে, কি বড় অন্যায় করেছি আমি? ইয়াস মিথিলার কথা শুনে ওর দিকে কয়েক কদম আগায়। মিথিলা হাত টেনে সামনে আনে। হাতে থাকা কাঠের স্কেলটা সামনে নিয়ে ঠাস করে মিথিলার হাতে বসিয়ে দেয়। মিথিলা চিল্লিয়ে ওঠে সাথে সাথে। হাত টেনে পেছনে নিয়ে আসে। মারা জায়গাটা চোখ দেয় লাল হয়ে গেছে। চোখ টলমলে পানি নিয়ে ইয়াসের দিকে তাকায়। মিথিলা তাকাতেই ইয়াস বলে, একটা ছেলের রুমে গিয়ে তার ঘুমানোর সুযোগ নিয়ে তাকে চুমু খাওয়া কি বড় অন্যায় নয়? সেদিন তো বলছিলি আমার সাথে কথা বললে নাকি তোর মুখ দিয়ে শুধু ভালোবাসার কথা বেরোবে। তা মুখে বলতে পারছিস না বলে কি এখন আচরণে প্রকাশ করা শুরু করছিস তুই আমাকে ভালোবাসিস? ইয়াস থামতে মিথিলা চোখ তুলে তেজি কণ্ঠে বলে, একটা চুমু খেয়েছি তো কি হয়েছে? ভালোবাসি জন্যই তো চুমু খেয়েছি, তাই বলে মারবে কেন? কথাটা বলেই মিথিলা হাত পিছনে লুকিয়ে ফেলে। ইয়াস ভ্রু গুটিয়ে তাকায় মিথিলার দিকে। এই মেয়ের সাহস দেখে ও শুধু অবাক হচ্ছে। মিথিলার হাত পেছন থেকে সামনে এনে টেনে রুম থেকে বেরিয়ে নিয়ে যায়। রুম থেকে বের হতে মিথিলা ইয়াসের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমার হাত, ব্যথা পাচ্ছি আমি। ভাইয়া! ইয়াস মিথিলা হাত ছেড়ে দেয়। রাগী কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলে, একদম চিল্লাবি না। সবার তো দেখা দরকার তাদের বাড়ির মেয়ে কতটা ভদ্র।
যে একটা ছেলের রুমে গিয়ে তার পারমিশন ছাড়া তাকে চুমু খেয়ে আসে। চল আমার সাথে। সবার কথা মনে মিথিলার চোখ বড় হয়ে যায়, ফাঁকা ঢোক গিলে কয়েকটা। ইয়াসে থেকে আবার ঝাপটা মেরে হাত ছাড়িয়ে নেয়, ভীতস্বরে বলে ওঠে, ভাইয়া আমি আর কখনো এমন করব না, প্লিজ কাউকে কিছু বলো না। দেখো আমি আর তোমার সামনেই যাব না, সত্যি বলছি, তবুও কাউকে কিছু বলো না। ইয়াস মিথিলার কথাটা তোয়াক্কা না করে আবার হাত ধরে নিয়ে যায়। এবার মিথিলা কিছুটা জোরে কেঁদে দেয়। কান্নার আওয়াজ পেয়ে ইয়াস পিছনে মিথিলার দিকে তাকায়, চোখ মুখে বিরক্তি নিয়ে বলে, এসব ন্যাকামো বন্ধ কর, তোকে শিক্ষা না দেওয়া পর্যন্ত তুই ঠিক হবি না। চল। মিথিলা ইয়াসের হাত টেনে ধরে অনুরোধ করে বলে, ভাইয়া কাউকে বলো না, দেখো আমি আর কখনো এমন করব না, প্রমিস, এবারের মতো শুধু মাফ করে দাও। ইয়াস মিথিলার মুখের দিকে তাকায়। যতই হোক ওর মনে তো একটু মায়াদয়া আছে। ইয়াস মিথিলার হাত ঝাপটা মেরে সরিয়ে দেয়, ওর থেকে দূরে সরে বলে, নেক্সট টাইম এরকম কিছু করবি তো সবার সামনে নিয়ে তোর এই ভালো মানুষই বের করব। যা রুমে যা। শেষের কথাটা ধমকে বলে ওঠে ইয়াস, নিজ কক্ষে চলে গেল। মিথিলা ওখানে দাঁড়িয়ে নাক টেনে গাল ফোলায়। জীবনে কোনো একটা ভুল তো ও করেছিল, যার জন্যই পুরুষের প্রেমে পড়েছে, যার দরুন জীবনটা ঝালাফালা হয়ে যাচ্ছে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে আসতে মিথিলা কিছুক্ষণ স্থির চিত্তে দাঁড়িয়ে থাকে, সামনে সোফায় বসা মানুষটার দিকে তাকিয়ে। হাতে তালু দিয়ে চোখ ঘষা দিয়ে আবার তাকায় সোফার দিকে। না, যা দেখছে সত্যি দেখছে। মিথিলা মুহূর্তেই ছুটে যায় সোফায় বসা মানুষটার কাছে, লোকটিকে ঝরিয়ে ধরে খেতে দেয়। মধ্যবয়স্ক লোকটি মিথিলার মাথায় হাত বুলিয়ে দেয়, মাথা উঠিয়ে আদুরে স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আমার মায়ের? বাবাকে দেখে খুশি হওনি বুঝি? মিথিলা নাক টেনে মিনহাজ হকের দিকে তাকায়, আলাদি কণ্ঠে বলে, এতদিনে বুঝি তোমার মায়ের কথা মনে পড়েছে? কথা নেই তোমার সাথে? মিনহাজ হক মেয়েকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলে, কাজের চাপ ছিল মা, তাই তো আসতে পারিনি। দেখো এখন চলে এসেছি। বাবার বুকে মুখ লুকিয়ে মিথিলা অস্পষ্ট স্বরে বলে, বুঝেছি। কখন এসছো? আমাকে একবার জানালেও না। মিনহাজ হক হেসে দিয়ে বলেন, মধ্যরাতে এসেছি মা, তোমরা ঘুমিয়েছিলে তাই তো বলা হয়নি, ভাবলাম সকালেই সবাইকে সারপ্রাইজ দিব। হয়েছে তোমার সারপ্রাইজ দেয়া? হ্যাঁ এই তো, আমার মেয়ে আমাকে দেখে সারপ্রাইজ হয়ে গেছিল না? মিথিলা হেসে বলে, খুব হয়েছি। একে একে সবাই ঘুম থেকে উঠে নিচে নামে। ইয়াস, ইফা আর মিহুবাদে সবাই মিনহাজ হককে দেখে তেমন প্রতিক্রিয়া করে না, যেন তারা আগেই জানতো মিনহাজ হক আজকে বাড়িতে আসবেন। মিথিলা সেসবে মাথা ঘামায় না, ও তো আজকে কাউকে চাও দিতে যায়নি। একে তো কালকে ইয়াসের ব্যবহার আর ওর কথাগুলোর জন্য যায়নি, তার উপর মিনহাজ হক এসেছে তাই আরও যায়নি। ইয়াস ড্রয়িং রুমে এসে একবার মিথিলার দিকে তাকিয়েছিল, কিন্তু মিথিলার আগে অভিমানে মুখ ঘুরিয়ে নেয়। ইয়াসের হাবভাব এমন, মিথিলার মুখ ঘুরানোতে তার কিছু যায় আসে না। সবাই খাবার টেবিলে বসতে ঘুরতে যাওয়ার কথা উঠল। এবার মিথিলার বোধগম্য হলো মিনহাজ হক তাহলে এই জন্যই এসেছেন। সবাই টুকটাক যাওয়ার আলাপ করতে করতে খাওয়া শেষ হলো। তারা কালকেই বেরোবে, তাই সবাইকে ব্যাগ গুছিয়ে নেওয়ার কথা বলল রুকমা হক। সবাই সম্মতি জানিয়ে যে যার রুমে চলে যায়। তারা ইয়াসের মামা বাড়ি যাবে। এটা শুনতেই মিথিলার মুখ পানচুটে হয়ে যায়, গোমরা মুখ করে নিজের কক্ষে চলে যায়। বোট 5:30। শীতের সকাল। ইয়াস, মিথিলা পরিবারের সকলে স্টেশনে বসে আছে। 5:30 ট্রেন আসার কথা। সকলে বসে ট্রেনের জন্যই অপেক্ষা করছে। যাওয়ার কথা শুনে ইকবাল হক কালকেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত একজনের সিটে এক জায়গায় পড়েছে, আবার দুটো সিট পায়নি। এটার জন্য রুকমা হক, তিতলি হক বকবক করেই যাচ্ছেন তখন থেকে। তাদের মতো যাবেই যখন তখন আগে থেকে টিকিট কেটে রাখলে কি হতো। দুজনের বকবকানি মনে ইকবাল হক মুখ পানসে বানিয়ে রেখেছেন। দোষটা কি আদৌ তার? সে এটার বোঝার চেষ্টা করছে। রুকমা হক যদি আগে যাওয়ার কথা বলতো তাহলে তো সে আগে থেকেই টিকিট কেটে রাখতো। মেয়ে মানুষ, মাথায় তার ছিঁড়া। এটা ভেবে ইকবাল হক নিজের মনকে সান্ত্বনা দেয়। অপেক্ষার অবসান ঘটিয়ে 5:45 ট্রেন আসে। সবাই এগিয়ে যায় ট্রেনে ওঠার জন্য। গলির সামনে যেতেই মিথিলা মিহু দুজনেই ধাক্কা খায়। মিহু মিথিলাকে আগলে ধরে দাঁড় করায়। মিথিলা একবার ধাক্কা দেওয়া লোকটাকে দেখে নিয়ে রেগে বলে, এভাবে কেউ ট্রেনে ওঠে? চোখ নেই নাকি আপনাদের? মানুষ দেখেন না? মিথিলা কণ্ঠ শুনে ইয়াস সহ বাকি সকলে পিছনে তাকায়। মিনাজ হক দুই মেয়ের হাত ধরে বলে,
মা এখানে রাগারাগি করো না, চলো আগে টেনে উঠো, ভুলবশত হয়তো লেগে গেছে। মিনা চকের কথা শুনে মিথিলা আর কিছু বলে না। মিনা চক দুই মেয়েকে ট্রেনে উঠিয়ে দেয়। একে একে সবাই ওঠার পর মিনা চক, ইকবাল হক আর ইয়াস উঠে পড়ে। ট্রেনে উঠে সবাই নিজেদের সিটে গিয়ে বসে পড়ে। ইয়াস, ইকবাল হক, মিনহা হক দাঁড়ানো, খালি আছে একটা সিট। তিনজন তিনজনের দিকে তাকিয়ে একবার সিটের দিকে তাকায়। অদূরে বসে থাকা মিথিলা, মিহু, ইফা তাদের দেখে এগিয়ে আসে। মিহু মিহি কণ্ঠে বলে, বাবা চাচু তোমরা যাও, ওখানে গিয়ে বসো, আমরা দাঁড়িয়ে থাকতে পারবো। কিন্তু তোমরা। বাবা, আপু ঠিক বলেছে, যাও তোমরা বসে পড়ো, আমরা না হয় দাঁড়িয়ে থেকে যাব। ইফা তুইও যা বাবাদের সাথে। ইকবাল হক কিছু বলতে যাবেন, তখন ইয়াস বলে ওঠে, বাবা, মিথিলা ঠিক বলেছে, তোমরা যাও বসে পড়ো। তারা তিনজন চলে যেতে মিহু মিথিলার দিকে তাকিয়ে বলে, তুই বস, আমি আর ইয়াস দাঁড়িয়ে যেতে পারবো। মিথিলা জোরে জোরে দুপাশে মাথা ঘুরিয়ে বলে, তুমি আমার বড় আপু, আমি বসে যাব আর তুমি দাঁড়িয়ে? না না না, তা কিভাবে হয়? তুমি বরং বসে যাও আর আমি দাঁড়িয়ে। মিহু ভ্রুযুগল কুঁচকে বলে, ইয়াসও তোর থেকে বড়। মিথিলা এবার ইয়াসের দিকে তাকিয়ে মিনমিন করে বলে, উনি তো ছেলে মানুষ। ইয়াস দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাগ্যিস ছেলে, না হলে মনে হয় এতক্ষণে সিট নিয়ে চুলোচুলি লেগে যেত। কথাটা বলে ইয়াস সামনে ইফাদের কাছে যায়। মিথিলা একবার গাধার মতো ইয়াসের দিকে তাকিয়ে মিহুর দিকে তাকায়। মিহু মিথিলাকে চোখ রাঙিয়ে বসে পড়ে সিটে। মিথিলার চোখ ঘুরিয়ে তাকাতে মিহুর পাশে বসা মহিলাটার দিকে চোখ পড়ে। কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন আজব কোনো প্রাণী দেখছে। মিথিলা নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেন মাত্রই চলতে শুরু করেছে। মিথিলার এখন আফসোস হচ্ছে, কেন জানালার পাশে সিটটাতে বসলো না। বরাবরই ট্রেন ভ্রমণ তার প্রিয়, কিন্তু এবার একটা প্রিয় জিনিসের জন্য আরেকটা প্রিয় জিনিসকে বলি দিতে হচ্ছে। মিথিলা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে ইয়াস আসলো। একবার মিথিলার দিকে তাকিয়ে চলে গেল ওখান থেকে। মিথিলা ইয়াসের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুখ ঘুরে নেয়। ভাব, প্রায় 1 ঘন্টা যেতে মিথিলার পা লেগে আসে। পাশে তাকিয়ে দেখে মিউ চোখ বন্ধ করে আছে, হয়তো ঘুমাচ্ছে। মিথিলা ঘুরে হাঁটা ধরে, সামনে গিয়ে ট্রেনের দরজার সামনে চলে যায়। ইয়াস একপাশে দাঁড়িয়েছিল। মিথিলা গিয়ে বিপরীত পাশে দাঁড়িয়ে পড়ে, পিঠে হেলান দিয়ে ইয়াসের দিকে তাকায়, মনে মনে আওড়ায়, ইস, তুমি এত সুন্দর কেন ইয়াস ভাই? একটু বেশি সুন্দর বলে বুঝি এত ভাব? আচ্ছা, আমি যদি তোমার থেকেও সুন্দর হতাম, তাহলে কি তুমি আমায় ভালোবাসতে? বেশ কিছুক্ষণ এভাবে তাকিয়ে থাকতেই মিথিলার মনে একটা প্রশ্নের উদয় হয়। সে ইয়াসকে করবে কি করবে না সেটা নিয়ে দ্বিধায় ভুগে। না বলা পর্যন্ত তো শান্তি পাবে না, তাই মুখ ফুসকে বলেই ফেললে, ইয়াস ভাই, তুমি কি ক্রিম ইউজ করো গো? আমিও মেখে একটু তোমার মতো সুন্দর হতাম, তাহলে তুমিও আমায় পাত্তা দিতে। মিথিলা এসেছে ইয়াস অনেকক্ষণ ধরে খেয়াল করেছে, কিন্তু কিচ্ছু বলেনি। এবার মিথিলার প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। মিথিলা এখনো একইভাবে তাকিয়ে আছে ইয়াসের দিকে। এবার ইয়াস ধমকে ওঠে। হঠাৎ ধমক শুনে চমকে ওঠে মিথিলা। ইয়াস মিথিলার হাত ধরে দরজা থেকে একটু দূরে সরিয়ে আছে। ধমক দিয়েই বলে, মরার জন্য ওখানে গিয়েছিলি নাকি? আর মাথার তার কি সব ছিটছে? সে তো কবেই ছেড়ে গেছে। যেদিন প্রথম তোমার প্রেমে পড়েছিলাম, সেদিন আমার মাথার সব স্ক্রু ঢিলা হয়ে গেছে। ইয়াস রাগ দেখিয়ে বলে, ফাইজলামো করতেছিস বেয়াদব? কালকের মার ভুলে গেছিস? ভুলবো কেন? আর মনে রাখলেও বাকি। আমি যদি মারের জন্য তোমার উপর অভিমান করেও থাকি, তুমি আমার সেই অভিমান না ভাঙাবে আর না বোঝাবে। তাই তো আবার ঘুরে ফিরে তোমার কাছে আসি। ইয়াস এবার দাঁত চেপে বলে, আচ্ছা, লজ্জা বলেও তো একটা জিনিস আছে। তোর মধ্যে মনে হয় লজ্জার লও নেই, তাই না? মিথিলা এবার ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলে, একটু ভুল বলে ফেলেছো ভাইয়া। তোমার ক্ষেত্রে আমার লজ্জার ল কেন, লয়ের মাত্রাও নেই। ইয়াস আর কিছু বলে না। এর থেকে গরু ছাগলের সাথে কথা বলেও লাভ আছে ওর মনে হয়, তাই চুপ করে থাকলো। মিথিলা ইয়াসকে চুপ থাকতে দেখে গোমরা মুখ বানিয়ে ফেলে। দরজার সামনে গিয়ে পা ঝুলিয়ে বসে পড়ে। ইয়াস একবার সেদিকে লক্ষ্য করে ধমকে টেনে মিথিলাকে সেখান থেকে নিয়ে আসে। মিথিলা এবার অভিমান হয় খুব, নিজেও কথা বলবে না, আবার ওর ইচ্ছা মতো থাকতেও দিবে না। কয়েক ঘন্টা যেতে মিথিলার কোমর যেন লেগে আসে। কোথাও একটা বসতে পারলে মনে হয় শান্তি পেত।
মিথিলা হাঁসফাঁস করা দেখে ইয়াস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে। চাপা স্বরে জিজ্ঞেস করে। এমন করছিস কেন? মিথিলা ইয়াসের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে, না কিছু না। চুপচাপ দাঁড়াবি এখানে, আমি এখনই আসছি। কথাটা বলে ইয়াস চলে যায়। মিথিলা যাওয়ার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। যে কারণেই যাচ্ছে, ওর ভালোর কারণে তো আর যাচ্ছে না, তাই ওখানেই দাঁড়িয়ে থাকে। বেচারি এখন আফসোস হচ্ছে কেন যে সিটে বসলো না। ওই রসকসহীন মানুষের সাথে থাকার চেয়ে সিটে বসে আরামে ঘুম দিয়ে গেলে ওর অন্তত শান্তি পেত ও। বেশ কিছুক্ষণ পর ইয়াস আসে হাতে একটা টুল নিয়ে। মিথিলার সামনে টুলটা রেখে বলে, বস এখানে। মিথিলা চোখ বড় বড় করে বলে, এটা কোথায় পেলে তুমি? যেখানেই পাই না কেন, তোকে বসতে বলছি, বস। মিথিলা ইয়াসকে একবার পর্যবেক্ষণ করে বলে, আমি একা বসবো, তুমি বসবে না? তোমারও তো পা লেগে গেছে। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তোকে বসতে বলছি, বস। আর টাকা আমার কাছে ধরেনি, এত টাকা খরচ করব। টাকার কথাটা বুঝলো না মিথিলা, অগত্যা বসে পড়ল। এখন কথা বলে ধমক খেতে হবে, এটা জানে সে। আরও 2 ঘন্টা পর ট্রেন এসে নির্দিষ্ট গন্তব্যে থামলো। ভিতর থেকে সবাইকে বেরিয়ে আসতে দেখে মিথিলা বলে উঠল। ধাক্কাধাক্কি থেকেও আগে আগে নেমে পড়ে ট্রেন থেকে। মিথিলা নামতে ইয়াস নেমে পড়ে। ইকবাল হক, মিনহাজ হক উপরে থেকে ইয়াসকে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে নামতে সাহায্য করে। ইয়াস ব্যাগগুলো এক সাইডে রেখে আসে, মিথিলাকে নিয়ে সেখানে গিয়ে দাঁড়ায়। সবাই নামতে ইয়াস 2টো সিএনজি ভাড়া করে উঠে পড়ে। এবার আর মিথিলা ইয়াসের সাথে যায় না। মিথিলা, মিহু, ইফা আর মিনহাজ হক এক গাড়িতে, অন্য গাড়িতে বাকি 4 জন। 8 ঘন্টা পার হতে এই গাড়ি এসে একটা বাড়ির সামনে থামে। বাড়িটা অর্ধপাকা। সবাই গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে ভেতরের দিকে হাঁটা শুরু করে। একটা মধ্যবয়স্ক পুরুষ এসে রুকমা হককে জড়িয়ে ধরে বলে। রুকমা হক জড়িয়ে ধরে কেঁদে দেয়। ইয়াসের 2 মামা একজনকে মিথিলা চিনে, কিন্তু একে চিনল না। ধরে নিল এটা আরেকজন। একে সবার সাথে পরিচয় হতেই সবাই রুমের ভিতরে যায়। মিথিলা, মিহু, ইয়াস পেছনে ছিল। তখন কোথা থেকে একটা মেয়ে এসে ইয়াসকে জড়িয়ে ধরে। মিথিলা এটা দেখে চোখ বড় বড় করে সেদিকে তাকায়। এদিকে ইয়াস মিথিলাকে একবার দেখে নিয়ে জড়িয়ে ধরা মেয়েটার দিকে তাকায়। কেমন আছো? মেয়েটা ইয়াসকে জড়িয়ে ধরে বলে ওঠে। এদিকে মিথিলা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। ইয়াস মেয়েটিকে নিজে থেকে ছাড়িয়ে স্মিত হাসার চেষ্টা করিয়ে বলে, ভালো আছি নীলু, বাকি কথা ভিতরে গিয়ে বলি। কথাটা বলে ইয়াস ঘরের ভিতর চলে যায়। নীলা ওখানে দাঁড়িয়ে ইয়াসের যাওয়ার দিকে তাকিয়ে লজ্জা মিশ্রিত হাসে। মিথিলা নীলার দৃষ্টি অগোচরে ওকে ভেঙে ভেতরে চলে যায়। বেশ কিছুটা সময় বিশ্রাম নেয় সবাই। দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই হাত মুখ ধুয়ে খেতে চলে যায়। নিচে পাটি বসিয়ে খেতে দেওয়া হয়েছে সবাইকে। প্রথমে ছেলেদের খেতে দেওয়া হয়েছে। ইয়াসের 2 মামা ইকবাল হক, মিনহাজ হক, ইয়াস আর ইয়াসের বড় মামার ছেলে বসেছে। ইয়াসের 2 মামির সাথে নীলা আর ইয়াসের ছোট মেয়ের ছেলে রায়না খাবার পরিবেশন করছে। সাথে তিতলি হক আর রুকমা হক টুকিটাকি সাহায্য করছে। মিথিলা শুধু নীলা আর ইয়াসের দিকে তাকিয়ে আছে। দুজনে হেসে হেসে কি সুন্দর গল্প করছে। ইয়াসের খাবারের দিকটা শুধু নীলা দেখছে। এটা মিথিলা তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে দেখছে। যদি পারত তো নীলা 2 গালে 2টা থাপ্পড় দিয়ে ইয়াসের থেকে সরাই দিত, কিন্তু তাও তো সম্ভব না। তাই মিথিলা ন্যাকামিগুলো দেখে গেল শুধু। ছেলেদের খাওয়া শেষ হলে মেয়েদের খেতে বসতে বলা হলো। মেয়েদের খাওয়া দাওয়া শেষ হতে যে যার বরাদ্দকৃত রুমে চলে যায়। ইফা, মিহু, মিথিলাকে নীলা আর রায়নার ঘরে আপাতত শুতে দেওয়া হয়েছে। সবাই রুমে এসে একটা ভাত ঘুম দিয়ে নিল। শোষো বাতাস বইছে। মিথিলা, মিহু, ইফা 3 জনেই শীতে এক জায়গায় চুবুথুবু হয়ে দাঁড়িয়ে আছে। দুপুরে ঘুমানোর পর সবাই বিকেলের দিকে ঘুরতে বের হয়েছিল। নীলাদের বাড়ি থেকে কয়েক মিনিট দূরত্ব একটা সুন্দর নদী বয়ে গেছে। সেটা দেখতেই সবাই এসেছে। নীলা সবাইকে বলেছিল ওখানে বাতাস শীত লাগতে পারে, সবাইকে শীতের পোশাক পরে আসতে বলেছিল, কিন্তু তখন কেউ তা আমলে নেয়নি। এখন পস্তাচ্ছে। নীলা আর রায়না তা ওদের 3 জনের সামনে গিয়ে দাঁড়ায়। রায়না মুখ টিপে হেসে বলে, কি আপুরা, কেমন লাগছে? তোমাদের তো শীতের পোশাক পরে আসতে বলেছিলাম, কিন্তু তোমরা শুনলেই না। এখন ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি করো, হিহি। রায়নার কথায় নীলা ওকে ধমক দিয়ে বলে, চুপ করো রায়না। ফের মিথিলার দিকে তাকিয়ে বলে, ইফা, মিথিলা, মিহু আপু, চলো আমরা বাড়ি চলে যাই। তোমাদের এই শীতে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে। আর এমনিতেও একটু পরে সন্ধ্যার আজান দিবে।
মিহু ইফা নীলার কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ চলো, এমনিতেই অনেক শীত লাগছে, আর একটু থাকলে বরফ হয়ে যাব। গ্রামে এত শীত। মিথিলার নীলার কথা তো পছন্দ হয়নি। নিশ্চয়ই ভালো সেজের জন্য এত সুন্দর সুন্দর কথা বলছে, যাতে সবাই ওকে পছন্দ করে, ইয়াস ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যায়। তার উপর ইফার মিহুর সায় দেওয়া একদমই ভালো লাগলো না। ওদের কথা শেষ হতেই হালকা চিল্লিয়ে বলে উঠল, এক্ষুনি কেন যাবা তোমরা? এতই যখন শীত লাগছে তাহলে এসেছিলে কেন? যত সব। মিথিলা কথাটা বলে অন্যদিকে চলে যায়। ইফা মিহুর দিকে তাকিয়ে বলে, আপু, এর মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে নাকি? এমনি কথা কয়কে। চুপ কর, দেখছি আমি। মিহু মিথিলার দিকে এগিয়ে যায়। মিথিলার পাশে দাঁড়িয়ে বলে, কি হয়েছে বলতো? এখানে আসার পর থেকে তোর মেজাজ গরম হয়েই আছে, সমস্যা কি? মিথিলা মিয়ে যাওয়ার স্বরে বলে, কিছু না, চলো, ভালো লাগছে না আমার। মিথিলা যেতে মিহু হতাশ দৃষ্টিতে তাকায় মিথিলার দিকে। কি হয়েছে এই মেয়ে? কেমন অদ্ভুত ব্যবহার করছে। এই রাগ দেখাচ্ছি তো এই ভালো। মিহু এত ঘাটে না, পরে জিজ্ঞেস করে নেবে। নীলাদের বাড়ি থেকে কয়েক মিনিটে দূরত্বে একটা দোতলা বাড়ি রয়েছে। মিথিলাদের সবাইকে ওখানে থাকতে দেওয়া হয়েছে। নীলাদের বাড়িতে 4টা রুম। একটাই নীলা আর রায়না থাকে, একটাই নীলার ভাই থাকে, আর দুটোতে ইয়াসের মামারা। জায়গা না হওয়ায় তরুণ মিথিলাদের এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। নীলা, রায়না আর ইয়াসের 2 মামি এসে রুমগুলো পরিষ্কার করে দিয়ে গেছে। বাড়িটা কেমন ভুতুরে টাইপ, কয়েক বছর ধরে খালি পড়ে আছে। আগে যারা এই বাড়িতে থাকতো তার নাকি শহরে চলে গেছে কয়েক বছর হলো। ভাই? মিথিলা, ইয়াস, মিহু, ইফা, নীলা, রায়না, নাবিল সবাই মিলে বাড়িটার ছাদে গল্প করছিল। নীলা আর নাবিল বাড়িটার ব্যাপারে কথা বলছিল ভূত প্রেত নিয়ে। তার মাঝে হঠাৎ রায়না ভাউ বলাতে সবার যেন যায় যায় অবস্থা। মেয়েটা যে অতিমাত্রায় ফাজিল মিথিলা মিহু এই কয়েক ঘন্টায় টের পেয়ে গেছে। নাবিল নীলা ধমক দিতে পান ছুটে মুখ বানিয়ে চুপ হয়ে যায় রায়না। সবাই স্বাভাবিক হতে নীলা বলতে শুরু করে, জানো, আমার দাদিমার কাছ থেকে শোনা, এই বাড়িতে যারা থাকতো খুবই হাসি খুশি সুখী পরিবার ছিল তারা। আনন্দে দিন কাটতো। বাড়ির সবার আদরের একমাত্র মেয়ে ছিল তনিমা। সারাদিন হেসে খেলে তার নাকি দিন কাটতো। হঠাৎ একদিন শোনা গেল ওই বাড়ির মেয়ে তনিমা নাকি পাশের গ্রামের ছেলেকে নিয়ে ভেগেছে। 2 গ্রামে রুটিয়ে গেল কথাটা। তনিমার বাবা মাকে সবাই থুতু করতো, বাইরে বেরোনোই যেত না গ্রামের মানুষের জন্য। এরকম করতে করতে কয়েক বছর কেটে গেল। তনিমার মা বাবা তাদের মেয়েকে মৃত ধরে নিয়েছিল, কিন্তু আদরের একমাত্র মেয়ে, তাকে কি এত সহজে ভোলা যায়? সবকিছু প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিল। গ্রামের মানুষও তনিমার নামটা ভুলে বসেছিল। সে সময় হঠাৎ একদিন তনিমা এ বাড়িতে আসে। তনিমার বাবা মা তো প্রথমে তনিমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠেছিল। একমাত্র আদরের মেয়ে কি দশা হয়েছিল এটা দেখে দুজনের চোখে জল ছেড়ে দিয়েছিল। তনিমা বাবা মায়ের সামনে যায়, দুজনের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলে, সে আমি ভালোবাসিনি, মা বাবা আমাকে ক্ষমা করে দিও। এতটুকু বলে তনিমা তার ঘরে চলে যায়। আর তারপরের দিন তনিমার লাশ বের হয় ও ঘর থেকে। রাতেই হয়তো ফাঁসি নিয়েছিল তনিমা। এই ঘটনার পরপরই তনিমার বাবা মা এ বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে চলে যায়। এখন প্রায় প্রায় নাকি ওই তনিমার রুম থেকে মেয়েলে কান্নার আওয়াজ ভেসে আসে। অস্পষ্ট সুরে কি যেন বলে চলে মেয়েটা। এইটুকু বলে শ্বাস নেয় নীলা। তখন নাবিল বলতে শুরু করে, আর এই তনিমার কান্নার স্বর নাকি আমাদের গ্রামের একজন শুনেছে। রাতে মাছ মেরে সে নাকি এই রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন বাড়ি থেকে চাপা স্বরে কান্নার আওয়াজ পায়। এক মুহূর্ত দেরি না করে সে নাকি চলে গিয়েছিল এখান থেকে। ঘটনা কতটা সত্যতা আমরা জানি না। নাবিল থামতে ইফা ভীত কণ্ঠে বলে, নাবিল ভাই, আমার এখানে থাকবো না, তোমাদের ওই বাড়িতেই থাকবো, চলো। দরকার পড়লে উঠোনে থাকবো, তাও এখানে থাকবো না। ইফার কথা শেষ হতে মিহু মিথিলাও একই বলে ওঠে। নাবিল এবার 3 জনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ইয়াস তখন ঘড়ি দেখে বলে, অনেক রাত হয়েছে, বাদ দাও এখন, চলো ঘুমাতে, চলো সবাই। এই বলে ইয়াস উঠে যায়। নাবিল উঠে ইয়াসের পেছন পেছন চলে যায়। বাকি পড়ে থাকা মিথিলা, মিহু, ইফা, নীলা আর রায়না। নীলাও উঠে পড়ে সবার দিকে তাকিয়ে বলে, চলো এবার সবাই যাই,
অনেক রাত হয়েছে। রায়না, তুইও চল, বাড়ি যেতে হবে আমাদের। সবাই উঠে পড়ে। নীলা আর রায়না আগে আগে যাচ্ছে, পিছনে মিহুকে জড়িয়ে ধরে ইফা আর মিথিলা হাঁটছে। হঠাৎ পেছনে কিছু শব্দ হতেই মিথিলা আর ইফা জোরে চিল্লিয়ে ওঠে। দুজনে দুপাশ থেকে চিল্লানোতে মিহু ভয় পেয়ে দুজনকে ছেড়ে দেয়। নীলা আর রায়না পিছন ঘুরে তাকায়। রায়না দুজনের অবস্থা দেখে হাসতে হাসতে বলে, বিড়াল গেছে, বিড়াল। আল্লাহ, এত ভীতু তোমরা! বলে আবার হাসতে থাকে। ইফা আর মিথিলা মুখটা ছোট্ট করে হাঁটতে থাকে। ভাইয়া, তুমিও চলো আমাদের সাথে। নীলা কথাটা বলতে ইয়াস বলে ওঠে, আমি কেন যাব? নাবিল আছে তো, চলে যেতে পারবে। ইয়াসের উত্তরে নীলা মুখটা ছোট্ট করে ফেলে। তখন পাশ থেকে নাবিল বলে ওঠে, ভাই চলো না হয় আমাদের সাথে, মধ্যরাতে গ্রামটা হেঁটে দেখো, সুন্দর লাগবে। নাবিলের বলা কথাটা ভেবে ইয়াস রাজি হয়ে যায়। নীলা ঠোঁটে তৎক্ষণাৎ হাসি ফুটে। চারজন যাওয়ার জন্য পা বাড়াতে পিছন থেকে মিথিলা নিচু স্বরে বলে, ভাইয়া আমিও যাব, আমি ওই মধ্যরাতে গ্রাম ঘুরে দেখব। না, আমি কাউকে নিতে পারবো না। ইয়াসের উত্তর শুনে মাথা নিচু করে ফেলে মিথিলা। তখন পাশ থেকে নাবিল বলে ওঠে, নাও না ভাই। আচ্ছা, আয়। মিথিলা খুশি হয়ে ওদের সাথে এসে পড়ে। পাঁচজন হাঁটছে একটা রাস্তা দিয়ে। প্রথমে নাবিল, তারপর ইয়াস, নীলা, পিছনে রায়না আর মিথিলা। সামনে ইয়াস আর নীলাকে একসাথে দেখে মনে মনে রাগে ফুঁসতে থাকে মিথিলা। ওকে এসব রং ঢং দেখার জন্য এসেছিল নাকি? ধুর। তার উপর পাশে রায়নার বকবকানি। কয়েক মিনিট হাঁটার পর ইয়াসদের মামা বাড়ি চলে আসে। নীলা, নাবিল, রায়না ওদের বিদায় দিয়ে বাড়িতে ঢুকে যায়। ওরা যেতে ইয়াস মিথিলার দিকে তাকিয়ে বলে ওঠে, চল। ছোট্ট রাস্তা, দুজন পাশাপাশি হাঁটছে। দক্ষিণা বাতাস বইছে। মিথিলা শাল জড়িয়ে আছে, তাও যেন একটু শীত শীত লাগছে। কয়েক মিনিট হাঁটার পর হঠাৎ মিথিলা ইয়াসের হাতের মাঝে হাত গলিয়ে দেয়। ইয়াস থেমে যায়, বিস্মিত দৃষ্টিতে তাকায় পাশে মিথিলার পানে। মিথিলা স্মিত হেসে মাথা নাড়ায়। আকাশের দিকে তাকিয়ে আবার ইয়াসের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মধ্যরাত, চাঁদের আলো, দক্ষিণা বাতাস, পাশে প্রিয় মানুষ। এ জীবনে আর কি চাই বলো? এই রাতে প্রিয় মানুষটার কাছে একটাই আবদার, এখন থেকে প্রণয় শুরু হলে মন্দ হয় না বলো? নতুন দিনের সূচনা। চারিপাশে কুয়াশাচ্ছন্ন, দূর দূরান্তে কুয়াশা ঘেরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভোরের পাখির কিচিরমিচির আওয়াজ কানে সুমধুর স্বরে বাজল মিথিলা। সন্তপর্ণে চোখ খুলে তাকালো সে। পাশে মিহু আর ইফা শুয়ে আছে। মিথিলা উঠে বসে, বাথরুমে হাত মুখ ধুয়ে ঘরে আসে। মিহু আর ইফা এখনও ঘুমিয়ে আছে। মিথিলা একবার ভাবলো দুজনকে জাগিয়ে তুলবে, পরক্ষণে কিছু একটা ভেবে জাগালো না। শাল জড়িয়ে পা বাড়লো ছাদের দিকে। ইয়াস সবে ছাদে এসেছিল। পিছনে শব্দ হতে ঘুরে পিছনে তাকালো। এত সকালে মিথিলাকে ছাদে দেখে ভ্রু কুঁচকে নেয়। কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার সামনে ঘুরে যায়। মিথিলা ছোট ছোট পা ফেলে ইয়াসের পাশে গিয়ে দাঁড়ায়। দাঁড়িয়ে অদূরে তাকিয়ে থাকলেও কুয়াশাচ্ছন্ন আকাশের দিকে। বেশ কিছুক্ষণ যেতে ইয়াস মিথিলার পাশ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আমার মতো সুন্দরী রমণীর পাশে দাঁড়ালে বুঝি আজকাল কারোর মনে প্রেমানুভূতি জাগে? মিথিলার কথাটা শুনে ইয়াস থেমে যায়, পিছন ঘুরে তাকায়, ভ্রু উঁচিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইয়াসের থেকে দৃষ্টি ফিরিয়ে মিথিলা পুনরায় সামনে তাকায়। ইয়াস এবার ধপ ধপ পা ফেলে মিথিলার পাশে এসে দাঁড়ায়। মিথিলার মুখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে নিয়ে জিজ্ঞেস করে, মানে তুই বলতে চাচ্ছিস তুই সুন্দরী? মুচকি মুচকি হাসছিলে কেন আমায় দেখে? ইয়াস প্রশ্নে মিথিলা পাল্টা প্রশ্ন করে। মিথিলার প্রশ্নটা শুনে ইয়াস দুবার কাশি দেয়, ইনিয়ে বিনিয়ে বলে, কখন হাসছিলাম আমি? আর হাসলেও কি, এখন কি তোর জন্য আমি হাসতে পারবো না? আজীব। মিথিলা এবার ইয়াসের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, হাসবে না কেন? হাসবে, তবে আমাকে দেখে কেন মুচকি মুচকি হাসছিলে? তোকে দেখে কেন হাসবো? আমি প্রকৃতি দেখে হাসছিলাম। এই মনে করিস না আমি তোকে পছন্দ করি। মনে তো করছি না, আমার তো মনে হয় সত্যি তুমি আমাকে পছন্দ করে ফেলেছো। প্রেয়সীর আবদার তাহলে পূর্ণ করছো। মিথিলা কথাটা বলে পাশ ঘুরে ইয়াসের দিকে তাকায়। ইয়াস কিছুক্ষণ মিথিলার দিকে তাকিয়ে কিছু না বলে উল্টো ঘুরে পা বাড়ায়। ইয়াস চলে যেতে মিথিলা দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলে কি কখনো ওকে ভালোবাসবে?
সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইয়াসের মামা বাড়ি এসছে। সকালের খাওয়া দাওয়া শেষ করে ইয়াস, মিথিলা আর সবাই আবার ও বাড়িতে চলে আসে। ইয়াস, মিথিলা, ইফা, মিহু, নীলা, নাবিল, রায়না সবাই মিলে গোল হয়ে ছাদে বসে আছে। সবাই বিকেলে ঘোরাঘুরি প্ল্যান করছে। অবশেষে সব ঠিক করে সবাই উঠে পড়ে। দুপুরে সবাই ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ে গ্রাম ঘুরতে। আজকে মিহু, মিথিলা, ইফা সবাই নিচেতে শীতের কাপড় নিয়েছে। সেদিনের মতো বিপদে আর পড়তে চায় না। 7 জন একটা ক্ষেতের আইল ধরে হাঁটছে। ইয়াস আর নাবিল সামনে, তার পিছনে মেয়েরা হাঁটছে। ক্ষেতের আইল থেকে ওরা একটা রাস্তায় উঠল। রাস্তাটা একদম সোজা গিয়েছে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, তার পাশে যতদূর দেখা যায় শুধু ক্ষেত আর ক্ষেত। সবাই মিলে কিছু দূর হাঁটতেই ইফা চিল্লিয়ে ওঠে, মিথিলাকে ধাক্কিয়ে বলে, এ মিথু, দেখ সরিষা ক্ষেত, চল ছবি তুলি। মিথিলা একবার সরিষা ক্ষেতটা দেখে। পিছনের ক্ষেতগুলোতে শুধু ধান ছিল, আর এদিকে সরিষা আর সরিষা, চারিপাশে হলুদে ভরা। মিথিলা কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। ইফা হাত টান দিতে ওর দিকে ঘুরে মুখ ভেঙিয়ে বলে, তুই আমাকে তুই করে বলছিস কেন? ভুলে যাস না আমি তোর 1 বছরের সিনিয়র। আগে সুন্দর করে বল, তারপর ছবি তুলে দিব। আসছে, মিহু আপু আছে, নীলা আপু আছে, রায়না আছে, ওরা আমারে ছবি তুলে দিব। তোরে লাগতো না, যা বাক। চেঁচের কথাটা মিহু, নীলা আর রায়নার দিকে তাকিয়ে বলে। তখন নীলা আগে আগে বলে, ইফা চলো, আমি তোমাকে ছবি তুলে দিব, চলো। নীলার কথা শুনে মিথিলা ফোঁস করে ওঠে। ইফাকে কিছু বলতে যাবে তার আগে দুজনেই নেমে চলে যায়। পিছনে মিহু আর রায়না যায়। মিথিলাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে নাবিল বলে, তুমি যাব না? কথাটা কে বলেছে মিথিলা না দেখেই চিল্লিয়ে বলে, না, যাব না, যাও তোমরা। ইয়াস এবার মিথিলাকে ধমকিয়ে বলে, এই বেয়াদব মেয়ে, ভদ্রতা শিখিসনি? কার সাথে কিভাবে কথা বলছিস? মিথিলা ঘুরে ইয়াসের দিকে তাকায়। এমনিতেও মাথা গরম এই নীলার ন্যাকামো দেখে, তার উপর ইয়াসের ধমক যেন আগুনে ঘি ঢালার সমান। মিথিলা এবার ইয়াসের কাছে গিয়ে দ্বিগুণ চিল্লিয়ে বলে, আমি তো অভদ্রই, জানো না? সব ভদ্র তো ওই নীলামুলা, ওকে নিয়েই থাকো। কথাটা বলে মিথিলা উল্টো হাঁটা শুরু করে। নাবিল একবার মিথিলা যাওয়ার দিকে তাকিয়ে ইয়াসের দিকে তাকায়, কিছু বোঝার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পরক্ষণেই ইয়াসকে বলে, ভাই, ও কি একা যেতে পারবে? নিয়ে আসো তুমি। আর এভাবে রেগেই বা গেলে কেন? বাদ দে, মাথায় গ্যাস্ট্রিক আছে, আবার একাই চলে আসবে। চলো আমরা নিচে যাই। ইয়াস নিচে যেতে নাবিলও নিচে নেমে যায়। সবাই সরিষা খেতে বিভিন্ন ধরনের ছবি তুলছে। হঠাৎ মিহুর খেয়াল হলো অনেকক্ষণ ধরে মিথিলাকে দেখছে না ও। সবার মাঝে আশেপাশে তাকিয়ে দেখে মিথিলা নেই কোথাও। মিহু একে একে সবাইকে জিজ্ঞেস করে, কেউ নাকি জানে না। মিহু ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে। ইয়াসের কথা মাথায় আসতে ইয়াসের কাছে যায়। ইয়াস ওদের থেকে বেশ কিছুটা দূরে ছিল। মিহু দৌড়ে সেখানে গিয়ে ইয়াসকে মিথিলার কথা জিজ্ঞেস করে। ইয়াস অবাক হয়ে বলে ওঠে, মিথিলা তোদের সাথে নেই? মিহু ভীত স্বরে বলে, না, ওকে তো আমি অনেকক্ষণ ধরে দেখছি না, ভাবলাম তোদের সাথে আছে। মিহুর কথা শুনে ইয়াস নাবিলের দিকে একবার তাকায়। চল আমার সাথে। নাবিলকে কথাটা বলতে দুজনে ছুটে যায়। মিহু দুজনে যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থাকে। সামনে কি ওদের জন্য বিপদ অপেক্ষা করছে? মিহু হেঁটে ইফাদের কাছে যায়। ইফা মিহুর অবস্থা দেখে বলে, মিহু আপু, কি হয়েছে? মিথিলা আপু কোথায়? মিথিলার নাম শুনতে মিহু ইফাকে জড়িয়ে ধরে অশ্রু ছেড়ে দেয়। ফুঁপিয়ে বলে ওঠে, ইফু, মিথু কোথায় গেছে? ওকে খুঁজে পাচ্ছি না। মিহুর কথা শুনে ইফা চমকে ওঠে। মিহুকে ওর থেকে ছাড়িয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কি বলছো আপু? দেখো মিথু আপু এদিকে আছে, খুঁজলে পেয়ে যাব, কান্না করো না, চলো। ইফা নীলার রায়নাকে আসতে বলে ও মিহুর হাত ধরে উপরে উঠে পড়ে। চারপাশে দেখে নিয়ে সামনে হাঁটতে শুরু করে। আশেপাশে চোখ বুলিয়ে যাচ্ছে 4 জন। ইফা মাঝে মাঝে মিথিলার নাম ধরে ডাকছে, কিন্তু কোনো সারা শব্দ নেই। মিথিলা কোথায় তুই? মিথিলা, শুনতে পাচ্ছিস? ইয়াস অনেকক্ষণ ধরে চিল্লিয়ে ডেকে যাচ্ছে, কিন্তু না, কোথাও থেকে সাড়া আসছে না। ইয়াস এবার হতাশ দৃষ্টিতে নাবিলের দিকে তাকায়, ক্লান্ত স্বরে জিজ্ঞেস করে, মিথিলা কোথায় গেল রে? তখন আমার ওকে এভাবে বলা ঠিক হয়নি, তাই না? আমারই দোষ। এখন ওকে কোথায় খুঁজবো? নাবিল আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না ভাই,
পেয়ে যাব। আচ্ছা, ও তো বাড়িতেও যেতে পারে। তুমি বাড়িতে কারোর কাছে ফোন দিয়ে একটু জিজ্ঞেস করো। নাবিলের কথাটা শুনে ইয়াস নাবিলের দিকে তাকায়। ফোন বের করে তিতলি হককে ফোন করে। তিতলি হক ধরতে ইয়াস ঝটপট জিজ্ঞেস করে, বড় মা, মিথিলা কি বাড়িতে? মিথিলা উপাসে কিছু বলে ফোনটা কেটে দেয়। নাবিল ইয়াসের পানে তাকিয়ে আছে, ইয়াস কি বলে এটা শোনার জন্য। ইয়াস তাকাতে নাবিল কিছু বলতে যাবে, তার আগে ইয়াস বলে, মিহুদের ডেকে নিয়ে আসি, চলো, ও বাড়িতে আছে। নাবিল স্বস্তির শ্বাস নেয়, পিছন ঘুরে হাঁটা শুরু করে। কিছু পর যেতে মিহুদের সাথে দেখা পেল। মিহু দৌড়ে ইয়াসের কাছে এসে জিজ্ঞেস করে, ইয়াস মিথিলা কোথায়? বাড়িতে আছে, চল তুই। এখন কোনো প্রশ্ন করিস না, বাড়িতে গিয়ে চল। মিহু কিছু বলে না। 6 জন হাঁটা শুরু করে বাড়ির উদ্দেশ্যে। কয়েক মিনিটে বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে গিয়ে দেখলো ইয়াসের 2 মামি তিতলি হক, রুকমা হক পিঠা বানাচ্ছেন। ইয়াস গিয়ে তিতলি হককে জিজ্ঞেস করে, বড় মা, মিথিলা কোথায়? আছে, দেখ এদিকে কোথাও। ইয়াস ব্রুকুচকে ওখান থেকে চলে আসে। বাড়িটা ঘুরে দেখে কিন্তু পায় না মিথিলাকে। না পেয়ে বেরিয়ে আসে। মিহু, ইফা, নীলা, রায়না, নাবিল সবাই রান্নাঘরে বসেছিল। বসে পিঠা খাচ্ছিল সবাই। ইয়াসকে পুনরায় মিথিলার কথা জিজ্ঞেস করবে তিতলি হককে, তখন নীলা কেসে ওঠে। সবাই ওর দিকে তাকায়। বেচারি খেতে গিয়ে গলাতে আটকে গেছে। ইয়াস নীলার কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। ইফা পানি এনে নীলার হাতে দেয়। নীলা পানি খেতেই ইয়াস বলে ওঠে, দেখে খাবে না? মিথিলা মাত্র এদিকে আসতে নিয়েছিল। নীলা আর ইয়াসকে একসাথে দেখে আবার ঘরে ঢুকে যায়। এদিকে রুকমা হক ইয়াস আর নীলার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মুচকি হাসে। মিথু, তুই বাড়িতে আসবি, আমাদের বলে আসতে পারতি না? তোমরা ব্যস্ত ছিলে। মিহুর প্রশ্নে মিথিলার খাপছাড়া উত্তর শুনে মিহু খানিকটা রেগে যায়। মিথিলার হাত টেনে ধরে ওর দিকে ঘুরিয়ে বলে, ব্যস্ত ছিলাম মানে? কি বলতে চাচ্ছিস? ব্যস্তই তো ছিলে একে অপরের ছবি তোলা নিয়ে। আর এমন করছো কেন? আমার তো কিছু হয়নি। এমন আমি করছি নাকি তুই করেছিস? এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? মিহু এবার মিথিলাকে ঝাঁকিয়ে বলে, দেখ মিথু, এ বাড়িতে আসার পর থেকে খেয়াল করছি তুই কেমন যেন করছিস। কি হয়েছে বল আমাকে। মিথিলা মিহুর দিকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, কিছু হয়নি আমার আপু। তুই বলবি আর আমি মেনে নিব। বল কি হয়েছে। বললাম তো কিছু হয়নি, আর কতবার বললে বিশ্বাস করবে? মিথিলা কথাটা ঝাড়ি মেরে বলে। মিহু কিয়ৎক্ষণ মিথিলার পানে তাকিয়ে থাকে, কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। মিথিলা মাথা নিচু করে না। কিছু সময় অতিবাহিত হতে সেও ঘর থেকে বেরিয়ে যায়। তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই না রে? কথাটি কর্ণকুহরে প্রবেশ করতে মিথিলা পিছু ঘুরে তাকায়। ইয়াস দাঁড়িয়ে আছে পিছনে। ইয়াসকে দেখেও মিথিলা না দেখার ভান করে আবার সামনে ফিরে। ইয়াস গিয়ে মিথিলার পাশে দাঁড়িয়ে পড়ে, রাগী কণ্ঠে বলে, কি রে, কথা বলছিস না কেন? মিথিলা নিশ্চুপ এক ধ্যানে সে আকাশপানে তাকিয়ে আছে। কয়েক মিনিট যেতে ইয়াস মিথিলার হাত টেনে ধরে, রাগ দেখিয়ে চিল্লিয়ে বলে, সমস্যা কি? কথা বলছিস না কেন? আরে, তোর সাহস কি করে হয় একা একা বাড়ি ফিরে আসার? আর এ বাড়িতে একা একা কি করছিস তুই? ডানা গজিয়েছে? হাত ছাড়ো ভাইয়া। মিথিলা শান্ত কণ্ঠে বলে ওঠে। ইয়াস মিথিলার হাতটা আর একটু জোরে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, ছাড়বো না। কি করবি তুই? মিথিলা চাপটা মেরে হাত ছাড়িয়ে নেয়, হাত উঁচিয়ে বলে, দেখুন, আমি একা কেন এসেছি বা এখানে কেন কি করছি সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না, তাই আপনি এখন যেতে পারেন। তোর কথায় আমাকে চলতে হবে? সেটা বলা হয়নি। তো কি বলতে চাচ্ছিস? এটা তোর বাসা না যে তুই বের করে দিবি? বের করে দেয়া হয়নি, আমার কাছ থেকে যেতে বলেছি। আমাকে বিরক্ত করতে না করেছি? আমি তোকে বিরক্ত করছি? হ্যাঁ করছো, যাও এখান থেকে। ইয়াস আর কিছু বলে না, পাশে রেলিংয়ে একটা ঘুষি দিয়ে রাগ দেখিয়ে চলে যায়। মিথিলা চোখ বন্ধ করে ওখানে দাঁড়িয়ে থাকে। রাত 9:30। গ্রামের এই 9:30 অনেক রাত বলা চলে। পিচ্ছি বাহিনী সব ওই বাড়িতে চলে গেছে। তিতলি হক, মিনহাজ হকও চলে গেছেন। শুধু ইকবাল হক আর রুকমা হক আছেন। রুকমা হক তার বড় ভাইয়ের রুমের সামনে এসে থামে। দুবার দরজায় কড়া নামে। ভিতর থেকে ঢুকতে বললেই রুকমা হক দরজা খুলে ঢুকে পড়ে। রুকমা হকের বড় ভাই নাজমুল হাসান রুকমা হককে দেখে তাকে বসতে বলে। রুকমা হক বিছানার এক কোণে গিয়ে বসে পড়ে। রুকমা হক বসতে নাজমুল হাসান বলে ওঠেন, তো কি ঠিক করলি? রুকমা হক নাজমুল হাসানের দিকে তাকিয়ে বলে,
ভাই ছেলে তো একা আমার না, ওনারও ছেলে, তো ওনারও তো এতে সম্মতি থাকা লাগবে, তাই না? বলো। ইকবালের কি এতে রাজি নয়? তা এখনও বলতে পারছি না, তবে আমি বললে রাজি হয়ে যাবে। আর নীলা তো খারাপ না, বেশ ভালো একটা মেয়ে। এমন মেয়েকে কে না ঘরের বউ করতে চায় বলো? কিন্তু চিন্তা তো ইয়াশকে নিয়ে। ইয়াশকে নিয়ে তুই চিন্তা করিস না, আমার মনে হয় ইয়াশ এ বিয়েতে না করবে না। আর আমার তো মনে হয় ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে। নাজমুল হক কথাটা বলতেই রুকমা হকের সন্ধ্যায় ইয়াস আর নীলার ঘটনাটা মনে পড়ে। মৃদু হাসি ফুটে ওঠে ঠোঁটে। রুকমা হক নাজমুল হকের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।